ঢোড়াইয়ের যুদ্ধ ঘোষণা। পরের দিন ভোরে উঠেই ঢোড়াই যায় ধাঙ্গরটুলির শনিচড়ার কাছে। এত ভোরে তাকে দেখে শনিচড়া অবাক হয়ে যায়। কি রে, সব ভালো তো? ভালো আবার মন্দ। আমি পাকি মেরামতির দলে কাজ করতে চাই, আমাকে ভর্তি করে নেবে? শনিচড়া প্রথমে বিশ্বাস করতে চায় না, তারপর হো হো করে হেসে ওঠে। এতদিনে তাহলে তাতমাদের বুদ্ধি কুলেছে। গয়লার 60 বছরে আর তাতমার 70 বছরে বুদ্ধি খোলে। আরে এত আরি শুক্রা, আকলু, বিরসা, বড়কা বুদ্ধু, ছোটকা বুদ্ধু, শোন শোন, শুনে যা খুশখবরি। মজার খবর, ময়নার বাচ্চার চোখ ফুটেছে। সকলে এসে জড়ো হয়। হাসি মশকরার মধ্যে মেয়েরাও এসে যোগ দেয়। এতদিন তাতমারা বেলদার হয়ে গেল। আরে বাবা, করবি তো মজুরি, যেখানে পয়সা পাবি সেখানে কাজ করবি, তার মধ্যে আবার বাজ বিচার। শুক্রা বাধা দিয়ে বলে, তাই বলে নিজের মান ইজ্জত নেই? পয়সা পেলেই ম্যাথরডমের কাজও করতে হবে নাকি? এতোয়ারি শুক্রাকে ঠান্ডা করে। কোথায় ম্যাথরের কাজ, কোথায় মাটি কাটার কাজ? কালে কালে কিন্তু সকলের ফুটানি ভাঙবে। দেখো, অত বড় গেরস্থ যশী চৌধুরী, বনেদি ব্রাহ্মণ পরিবার, পাড়া সদ্য লোকের সম্মুখে হাল চালিয়েছে। জাতের মাথা দ্বারভাঙ্গারাজ পর্যন্ত এর বিরুদ্ধে টু শব্দ করেনি। একে শখের হাল চালানো ভাবিস না, দিন আসছে। চনরচুর ঝা এতকাল ফুটানি ছাড়ত, যে এসে গরুর গাড়িতে চড়ে না, সেদিন দেখি ক্যামিক্ষেথানির মেলায় গরুর গাড়ি থেকে নামছে। লোটাতে করে জমানো পয়সা ঘরের মেঝেতে পোঁতা থাকলে তবেই বিবিকে কাজ করতে বারণ করা যায়। এসব তো অনেক হলো, এখন বেটা তুই বল, তুই যে রাস্তা মেরামতের কাজ করবি, পাড়ার মহতো নায়েবদের জিজ্ঞাসা করেছিস? তারা কি আমায় খেতে দেয়? জিজ্ঞাসা করতে যাব কেন? আর জিজ্ঞাসা করলে জানাই আছে যে তারা মাটি কাটার কাজ করতে দেবে না। দেখিস না পঞ্চায়েত তোর কি করে? নখে বেলদার করে পাচ্ছিম থেকে এসে 20 বছরের উপর এই এলাকায় আছে। তাকে কি তোর জাত ভাইরা মানুষ বলে ভাবে? সে বেচারা রোজ কাজ করার সময় এই নিয়ে দুঃখ করে। সেই দিন থেকেই ঢোড়াই কোশি শিলিগুড়ি রোডের 21 থেকে 25 মাইলের গ্যাং এ বহাল হয়। সব ধাঙররা তাকে ঠাট্টা করে বলে যে, তোকে এবার থেকে বাচ্চা বেলদার বলবো। শুক্রা ঠাকুর তার বাড়ির মাইজির কাছ থেকে মাইনের থেকে 1 টাকা আগাম নেয় তার সনবেটায় কোদাল কিনবার জন্য। বুড়ো এতোয়ারি ধাঙরের দল নিয়ে বেরোয় বকরহাট্টার মাঠের থেকে ময়নার ডাল বাছতে, বাচ্চা বেলদারের কোদালের বাটির জন্য। বাঁশঝাড়ের মধ্যে দিয়ে ফেরবার সময় ঢোড়াইয়ের দেখা হয় ধাঙরটুলির ডাইনি বুড়ি আকলুর মার সঙ্গে। সে মাটি খুঁড়ে একটা কি বার করছিল মাটির ভেতর থেকে। ঢোড়াইকে দেখে হেসেই আটখান। ছালটা পোকায় খাওয়া খাওয়া গোছের একটা প্রকাণ্ড শাক আলু ঢোড়াইয়ের হাতে দেয়। নে নাতি, অসময়ের জিনিস। সবাইকে ডাইনি বলে ভয় করে, কিন্তু এর চোখে একটা অননুভূত কোমলতার আভাস দেখে ঢোড়াই ভয় করবার অবকাশও পায় না সেদিন।
মহত নায়েব আদির মন্ত্রণা। সেই রাতেই ধনুয়া মহতোর বাড়িতে পঞ্চায়েত বসে। অন্য সময় হতো তার বাড়ির সম্মুখের মাদার গাছটার নিচে, বাঁশের মাচার পাশে। দু একজন বিশিষ্ট দর্শক বসত মাচার উপর। এখন ভাদ্র মাসের টিপটিপুনি বৃষ্টির মধ্যে বাইরে বসা যায় না, তাই সবাই বসেছে এক চালাটির ভিতর। ছড়িদার আর নায়েবরা বাঁশের চাটাইয়ের উপর, আর ধনুয়া মহতো বসেছে ঘরের জিওলের খুঁটিটিতে হেলান দিয়ে। খুঁটিটা থেকে এক গোছা পাতা বের হয়েছে। বুড়ো তাতমাদের মতো জিওলের ডালও মরতে জানে না। মহতোর সম্মুখে একখান খুঁটি থেকে ধোঁয়া বার হচ্ছে। বাবুলালের তামাকের খরচ আজ বাঁচবে। তেতর কাশছে, বোধ হয় এইবার কথা বলবে। ঠিকই সে কথা বলে। চাটাইটার দেখছি আর কিছু নেই, জবাব দেয় রতিয়া ছড়িদার। বাবুদের বাড়ি থেকে যে বাঁশের টুকরোগুলো নিয়ে আসো, সেগুলো তো পঞ্চায়েতের পাওয়ার কথা। চিরকাল তাই হয়ে এসেছে। নুনুলাল মাহাতোর সময়ে সেখান থেকে আনা ঔজার আর ঘাস দড়ি হবে। যে আনবে তার, আর বাঁশ আনলে অর্ধেক হবে পঞ্চায়েতের। এই ছিল চিরকালের নিয়ম। কেউ দিয়েছে 2 বছরের মধ্যে যে চাটাই নতুন পাকবে? সকলেই দোষী, কেউ আর কথাটা বাড়াতে চায় না। নাল্লু বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে আরম্ভ করে, কেবল টিপটিপুনি বৃষ্টি এবছর। আরে হবি তো জোরে হ, এ জলে আর কে চালের খাপড়া বদলাবে? অথচ ব্যাঙের ডাকের কামাই নেই। বাসুয়া বলে, হয় একদিন তিসুর শালের মতো জল। এক বৃষ্টিতে সেবার মরুনাধারের কাঠের পুল ডুবে গিয়েছিল। বাবু ভাইয়াদের সে কি দৌড়দৌড়ি তাদমাটুলিতে সেদিন, অমন আর কখনো দেখিনি। মহতো সেবার খুব হিম্মত দেখিয়েছিল বাবু ভাইয়াদের কাছে। মহতো এই প্রশংসায় খুশি হয়ে সলজ্জ হাসির সঙ্গে বলে, বৃষ্টিতে যে কতদিন বাড়িতে বসে থাকি সেটা দেখবে না। 1 আনা বেশি চাইলেই চালার মাপের হিসাব দেখাবে। মৌকা মেলে বাবু ভাইয়াদের কাছ থেকে চুকিয়ে দেব। ছাড়াছাড়ি নেই আমার কাছে। খাই তো গেহু, নাহি তো এহু। মহতো হুঁকোটা হাতে নিয়ে সোজা হয়ে বসে। স্ত্রীকে বলে, গুদরমাই, বাইরের শুকনো ঘাসগুলো তুলিসনি তো? কি যে তোদের আক্কেল তা বুঝি না। যেমন মা তা তেমনি ছেলে। আবার খটাসের মতো তাকাচ্ছিস কি? ওগুলো যে পচে গলে যাবে। হরনন্দর মুক্তারের বাড়িতে কাজ করার দিন এনেছিলাম, আজও সেই পড়েই রয়েছে। কত ধানে কত চাল তা তো আর বুঝিস না। আমাদের কাজ শেষ হওয়ার সময় তারা লোক রেখে দেয় পাহারায়, সেইগুলোকে ভেজাচ্ছিস। ও ঘাসে উই লাগতে কদিন? গতবার ঠিকেদার বাবুর বাড়িতে কাজ করবার সময় এনেছিলাম উপর করে। এই এত বড় দাম, 3 পোয়া ওজন হবে, সেটাকেও হারিয়েছে ওই মায়ের বেটায় মিলে। করে নে ফুটানি, যে কটা দিন এই মাহাতো বেঁচে আছে। পরমাত্মা কি পদার্থ দিয়ে যে আজকাল ছেলেদের গড়ছে, এই দেখো না ওই ঢোড়াইয়ের কাণ্ড। বয়স বলি ওহি অতি অনুরাগা, হহি নিরামিষ কবহু কি কাগা। উনি আবার গলায় তুলসীর মালা দিয়ে সাধু বাবাজি হবেন।
সকলে এই বিষয়টারই প্রতীক্ষা করছিল এতক্ষণ থেকে। আজ আর ছাড়াছাড়ি নেই। বাবার ছেলে হয়েছেন তো মাথা কিনেছেন? পঞ্চয়ের কথায় খেলাপ গিয়েছে অতটুকুনি ছোড়া হারামজাদা। আজকের পঞ্চায়েতি থেকে মহতো নায়েব ছড়িদার কারো 1 পয়সার রোজগার নেই, কেবল জাতির ভালোর জন্য আর দেশের মঙ্গলের জন্য আজকের পঞ্চায়েতের বৈঠক করা হচ্ছে। ঢোড়াইকে ডাকা হয়েছিল পঞ্চায়েতিতে। ঢোড়াই আসেনি এখনো। তাতমাটুলিতে পঞ্চায়েতি নিত্যি লেগেই আছে। এর বউ ওকে দেওয়া, কোন পক্ষের কোন ছেলেটা মরার ওপর ঝাঁপিয়ে পড়ে মুখাগ্নি করে নিয়েছে, মৃতের বাড়ির বেড়া আর বাঁশগুলো পাবে বলে কে জোর করে স্বামীর সাক্ষাতে তার স্ত্রীর কপালে সিঁদুর লাগিয়ে তাকে স্ত্রী বলে দাবি করছে, আরও কত রকমের দৈনন্দিন জীবনের খুচরো মামলা। কিন্তু এতটা বয়স হলো পঞ্চরা কখনো দেখেনি যে জাতের পঞ্চায়েতিতে কাউকে ডেকে পাঠিয়েছে আর সে আসেনি। কথায় বলে, পঞ্চ যদি সাপকে ডাকে তো সাপ আসবে, বাঘকে ডাকে বাঘ আসবে, মানুষ তো কোন ছাড়। এত বুকের পাটা ওই একরত্তি ছেলেটার। এ অপমান পঞ্চদের পক্ষে অসহ্য। সব আসামি তাতমাটুলির পঞ্চায়েতিতে আসতে ভয় পায়। শাস্তির প্রথম দফা পঞ্চায়েতের বৈঠকের মধ্যেই হয়ে যায়। মোটামুটি ফরসানা হওয়ার সঙ্গে সঙ্গেই আসামির ওপর চর চাপ্পড় পড়তে আরম্ভ করে। এগুলো কিন্তু আসল শাস্তির ফাও। এর উপরই পাওনার পর অন্তিম রায় বেরোয়। জরিমানা, গাধার পিঠে চড়ানো, ভোজ, খেলা নয় ভাত কা ভোজ, আরও কত কি। ছোটবেলা থেকে ঢোড়াই এসব কত দেখেছে। পুরন তাতমাকে সেবার অর্ধেক মাথা ন্যাড়া করে অর্ধেক গোঁফ কামিয়ে একটা বড় রাম ছাগলের পিঠে বসানো হয়। ঢোড়াইয়ের বেশ মনে আছে, সে গুদর আরও সব ছেলেরা কলকাসুন্দি আর ভাট গাছে ছড়ি দিয়ে সার দিয়ে দাঁড়িয়েছে, 1, 2, 3 সকলে রাম ছাগলটির ওপর ছড়ি চালাচ্ছে সপাসপ। বাবুলাল বলল, থাম তোরা একটু, চেয়ারম্যান সাহেবের হাওয়া গাড়ির পেট্রোল, সে একটা শিশিতে করে রাখে ব্যথায় মালিশ করার জন্য, সেই শিশি থেকে একটু পেট্রোল দেয় রাম ছাগলটার পিঠের কাছে। ব্যয় ব্যয় করে পরিত্রাহী চিৎকার করছে রাম ছাগলটা। সেটা অনবরত ঘুরপাক খাওয়ার চেষ্টা করে। এমন অদ্ভুত কাণ্ড। রাম ছাগলটা শেষকালে ছটপট করতে করতে শুয়ে পড়ে। সকলে মিলে জোর করে পুরন তাতমাকে সেটার ওপর চেপে ধরে রাখবে। নে নে পূর্ণা, শখ মিটিয়ে নে, শুকে নে কেওড়ার গন্ধ। সে কথা ঢোড়াই কোনো দিন ভুলতে পারবে না। মহতো নায়েব ছড়িদার সকলেরই হাত নিশমিশ করছে ঢোড়াইটাকে একবার হাতের কাছে পেলে হয়। ধনুয়া মহতো 6 কোটায় কয়েকটা টান মেরে তার ওপরের নলটা মুছে লাল্লুর হাতে দেয়। তার মনের মতো ধোঁয়া এখনো বের হয় না। নে লাল্লু, তামাকটা টেনে ভালো করে ধরিয়ে দে। এখনো তোরা জোয়ান মরদ আছিস, বুকে জোর আছে, আমাদের মতো বুড়ো হয়ে যাসনি। তোদের মতো বয়সে আমাদের এক কোষের মধ্যে দিয়ে কোনো মেয়ে ছেড়ে যেতে সাহস করতো না। মহতোর রসিকতায় সকলে হাসে। মহতোর বয়সকালের অনেক কাণ্ড সকলের মনে আছে। মহতো গিন্নি আর তার পঙ্গু মেয়ে ফুলঝুরিয়া,
বাইরের আড়ি পেতে ছিল। মা গর্বপ্রসন্ন দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে বলে, এমন এমন কথা বলবে যে হাসতে হাসতে পেটে খিল ধরে। ধনুয়া মহতোর উচ্চ হাসি ব্যাঙের একঘেয়ে ডাকের মধ্যেও কানে বাজে। হঠাৎ সে উদ্গত হাসিটা ঢক করে গিলে ফেলে গম্ভীর আর সোজা হয়ে বসে। মহতোর পদের একটা মর্যাদা আছে তো, সকলেই বোঝে যে এইবার আসল কাজের কথা আরম্ভ হবে। বৈঠকের আবহাওয়া থমথমে হয়ে ওঠে। ছেলে বাপের হয় না, ছেলে হয় জাতের। তারপর ছেলের ওপর দাবি হয় টৌলায়। এই জিয়লের ডালের খুঁটি লেগে গিয়েছে তো, এ এখন সমস্ত চালটাকে শুদ্ধ ঠেলে নিয়ে উঁচুতে উঠবে। সেই রকমই দেখো এই বাবুলাল তাতমা জাতটায় ইজ্জত কত বাড়িয়েছে। হইজার ডাক্তার যখন তাতমাটুলির ফৌজি কুয়োতে লাল রং দিতে আসে, তখন আমার বুক সত্যি কথা বলতে কি ভয়ে দুরু দুরু করে। বাবুলাল দেখি মোচে তাল দিতে দিতে তার সঙ্গে কথা বলে, তবে না ও তাতমা জাতটাকে একা এতটা এগিয়ে দিতে পেরেছে। বাবুলাল আত্মপ্রশংসা নিজের কানে শোনেনি এমন একটা ভাব দেখায়। আয় একদিন দেখো, সারা বদমাইশির জ্বর এই ঢোড়ায়। সকলে ঢোড়াইয়ের নামে সোজা হয়ে বসে। লাল্লুর শব্দ করে থুথু ফেলে। বাসুয়া ফিক করে একটা শব্দ করে। বাবুলাল বলে, ছি ছি ছি। তারপর গোফের একটা অবাধ্য চুলকে দাঁত দিয়ে কাটবার বৃথা চেষ্টা করে। সেই কুত্তার বাচ্চাটা কিনা মাটি কাটার কাজ করবে, যা আমাদের সাত পুরুষে কেউ কোনোদিন করেনি। তাতমা জাতের মুখে কালি দিল, এর থেকে মুসলমানের এঁটো খাওয়া ভালো ছিল। আর লোক সমাজে মুখ দেখানোর জোর রাখলো না তাতমাদের। এখানে এলো না পর্যন্ত সে নবাব পুত্তুর। কি ছেলেই মানুষ করেছে বউকা বাওয়া। বাওয়ার নাই দিয়ে মাথায় চড়ানোর জন্যেই তো ও এতবার বেড়েছে। দেখো দেখি কাণ্ড। নোকে বেলদার আর শনিচড়া ধাঙ্গর তাতমার সঙ্গে সমান হয়ে গেল। আরে মাটি কেটেই যদি পয়সা রোজগার করতে হয়, তাহলে আমরা এতদিন ফুলে ভাতি হয়ে যেতাম। আজ এই 3-20 বয়স থেকে দেখছি এই পাক্কি মেরামতির জন্য মাটি কাটার লোক কত দূর দূরান্ত থেকে আসে। ধনুয়া মহতো আঙুল উঠলে এখনই 300 তাতমা রাস্তা মেরামতির কাজে দিতে পারে। বাপ ঠাকুরদার নাম হাসালি। এই চোখের পর্দাটুকুর জন্যই তো ধাঙ্গরদের পোয়াবারও। রাত দিন পচি খেয়ে দুবেলা ভাত ডালের ওপর আবার তরকারিও খায়। আর আমাদের বরাতে মকায় মারুয়ার দানাও জোটে না। একখান দা কিনতে হলে অনিরুদ্ধ মোক্তারের কাছ থেকে 2 টাকা ধার করতে হয়। 2 আনা করে রবিবারে তাকে সুদ দেব এই করারে। এই দেখো না, আমার দাখানা এই আঙুলের মতো পাতলা হয়ে গিয়েছে। ধার দেওয়ার জায়গা নেই। নারকেলের দড়িটা কাটা যায় না এ দিয়ে। পয়সা না থাক, একটা ইজ্জত প্রতিষ্ঠা আছে। একটা ছোড়ার বদ খেয়ালের জন্য আমাদের সেটাও খোয়াতে হবে। পঞ্চরা সকলে বেশ তেতে উঠেছে এতক্ষণে। বন্ধ কর শালার হুক্কা পানি। তারা ওটাকে গোসাই থান থেকে। বাউয়াটায় যত নষ্টের গোড়া। যাকে নখ অরুজটা বিশালা, সেই তাপস প্রসিদ্ধ কলিকালা।
লুটিস দাও বাবাকে, চলো সকলে থানে, ছোড়ার চাল ছিঁড়ে আজ হাড় মাস আলাদা করব, চল চল। বাইরে তখন বেশ জোরে বৃষ্টি এসেছে। পড়তে দে জল বলে হেপো রোগী তেতর বের হয়ে পড়ে ঘর থেকে। আর কারো বৃষ্টির কথা খেয়ালই নেই। লাঠি নিয়েছিস তো? দুখিয়ার মার বিলাপ ও প্রার্থনা। আগে আগে চলেছে বড়রা, মহতো, নায়েব চারজন আর ছড়িদার। এর পেছনে আছে ছেলে বুড়ো সকলে। এরা সব এতক্ষণ ছিল কোথায়? বোধহয় মহতোর বাড়ির আশেপাশে সবাই জড়ো হয়েছিল সেই জল বৃষ্টির মধ্যেও আজকের পঞ্চায়েতের জমজমার তামাশা দেখবার জন্য। জল কাদা ব্যাং কাটা মারিয়ে অধোলঙ্গবীরের দল নৈশ অভিযানে বেরিয়েছে। তাদের যাত্রাভিমানে আঘাত লেগেছে। অন্ধকারে সরু পথের ওপর আন্দাজে পা ফেলে চলেছে সকলে। পায়ের নিচের চটকানো কেঁচোগুলো থেকে আলোর আভাস ফুটে বেরুচ্ছে। গুগলি শামুক গুঁড়ো হয়ে যাচ্ছে খড়মড় করে। খ্যাপা শেয়ালের মতো তারা হন্যে হয়ে ছুটছে। কোনো কাণ্ডাকাণ্ড জ্ঞান নেই তাদের এখন। যেমন করে হোক তাদের জাতের এ অপমান একটা প্রতিকার তারা করবে। পাড়ার মেয়েরাও একে একে ধনুয়া মহতোর সদ্য খালি করা এক চালটিতে এসে জড়ো হয়। বাইরে অন্ধকারে কিছু দেখা যায় না, তবু সকলে ভিজে কাপড় নিংড়োতে নিংড়োতে বাইরে কি যেন দেখতে চেষ্টা করে। সকলেই একসঙ্গে কথা বলতে চায়। মুখে কারো ভয় ডর মায়া মমতার ছায়াও নেই। আছে কেবল অভিযানে নিশ্চিত সাফল্যের জন্য উল্লাস আর কয়েকটা অনিশ্চিত মজার খবরের জন্য কৌতূহল। ওই একরত্তি ছোঁড়ার এই কাণ্ড! অসীম উৎসাহের সঙ্গে গুদরের মা আজকের পঞ্চায়েতের সম্পূর্ণ কার্যবিবরণী অন্য সকলকে বুঝতে চেষ্টা করে। কুপির আলোয় তার মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না। কে তার কথা শুনছে? তাদের মধ্যে এত উত্তেজনা বোধ হয় এক কেবল ধাঙরটুলিতে আগুন লাগার সময় ছাড়া আর কখনো হয়নি। বাসুয়া লাল্লু তেতর এই তিন নায়েবের স্ত্রীরাও মহতো গিন্নির চেয়ে গৌরবের অংশীদার হিসেবে কম বলে মনে করে না নিজেদের। তারাও সমস্বরে চিৎকার করছে। পাষণ্ড দলনে বীরেরা বেরিয়েছেন। বীরজায়ারা যাত্রার আগে কপালে জয় তিলক কেটে দিতে পারেননি, সেইটা পুষিয়ে নিচ্ছেন চেঁচামেচি গালাগালির মধ্যে দিয়ে। কেবল দুখিয়ার মা এদের মধ্যে নেই। সে ভয়ে কাঠ হয়ে গিয়েছে। দুখিয়াটা চাটাইয়ের ওপর একটা কচি বাতাবি লেবু নিয়ে খেলতে খেলতে কখন ঘুমিয়ে পড়েছে। আজ রান্নাবাড়ি করার মতো মনের অবস্থা দুখিয়ার মার নেই। সন্ধ্যায় বাবুলাল বাড়ি থেকে বেরোবার পর থেকেই তার মাথায় আকাশ ভেঙে পড়েছে। সে কান পেতে দোর গড়ায় দাঁড়িয়েছিল, যদি কোনো চেঁচামেচি শোনা যায়। পঞ্চায়েতি কখনো বিনা হট্টগোলে শেষ হয় না। কেন মরতে গিয়েছিল সে কাল তালের বরফি নিয়ে ছোড়াটার জন্য? সেই থেকেই তো এত কাণ্ড। কাল গোসাই থানে না গেলে আজ হয়তো ছেলেটা এই কাণ্ড করতো না। চিরকাল বদরাগী ঢোড়াইটা, সেই যখন কোলে তখন থেকেই। কিন্তু রাগেরও তো একটা সীমা আছে। বলতে গেলাম ভালো কথা, বাবা আর ঢোড়াই দুজনেই মনে করে নিল উল্টো। মহতো নায়েবরা, বিশেষ করে চাপরাশি সাহেব, আজ আর ওই একরত্তি ছেলেটাকে আস্ত রাখবে না, দেবে হাড় গোড় ভেঙে। চাপরাশি সাহেব কোনো দিন ছেলেটাকে দেখতে পারে না।
পঞ্চায়েতের চেঁচামেচি মহতোর বাড়ি থেকে এত দূর পৌঁছয় না, কেবল বৃষ্টির একটানা রিমঝিম শব্দ শোনা যায়। টপ টপ করে চালের ছাঁচতল থেকে জল পড়ছে তার সম্মুখে। জলের ফোঁটা পড়েই একটা একটা টুপির মতো হয়ে যাচ্ছে। একটা নেপালি ফৌজ চাপরাশি সাহেবকে একটা টুপি দিয়েছিল। সে তার পেনশনের টাকা তুলতে পারছিল না সরকারি অফিস থেকে। বাবুলাল টাকায় 4 আনা করে নিয়ে টাকাটা তুলে দিতে সাহায্য করে। আজ সে বাবুলালকে দিয়েছিল পুরনো টুপিটা। দুখিয়ার মা আবার একদিন সেই টুপির মধ্যে বাবুলালের জন্য কাঁঠাল ছাড়িয়ে রেখেছিল। কি মারি না মেরেছিল সেদিন বাবুলাল দুখিয়ার মাকে। আবার চাপরাশির বউ হতে শখ যায়? থাক তুই তাতমানি। বাবুলালের ওপর বৃত্তৃষ্ণায় তার মন ভরে ওঠে। ঢোড়াইয়ের কথা মনে করে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। নিচে জলের ফোঁটা পড়ে টুপি হচ্ছে কিনা সেদিকে আর খেয়াল থাকে না। খেয়াল থাকলেও ঝাপসা চোখে তখন দেখতে পেত না। ওই এইবার একটা হট্টগোল শোনা যাচ্ছে। তারা বোধ হয় পঞ্চায়েতিতে ঢোড়াইকে মারছে। রামজি, গোসাইজি, তোমার থানে ধুলো বালি মেখে ছেলেটা এত বড় হয়েছে, দোষ করে ফেলেছে বলে তাকে পায়ে ঠেলো না। ছোড়াটা হয়তো এখন চিৎকার করে কাঁদছে। না, কাঁদবে কেন? ঢোড়াইকে তো কেউ কোনোদিন কাঁদতে দেখেনি। হট্টগোল যেন দূরে সরে যাচ্ছে, বোধ হয় গোসাই থানের দিকে। এ আবার পঞ্চরা কি ফয়সালা করল? বাবাকে আবার কিছু করবে না তো? হয়তো ঢোড়াইকে এত মেরেছে যে তার চলবার ফিরবার ক্ষমতা নেই, নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে বেহুশ হয়ে গিয়েছে। তাই বোধ হয় সকলে মিলে ধরাধরি করে তাকে বউকা বাবার কাছে পৌঁছে দিচ্ছে। তাকে বউকা বাবার কাছে পৌঁছতে যাচ্ছে। চেঁচামেচির আওয়াজ বাড়তে থাকে। বৃষ্টিরও বিরাম নেই, না হলে হয়তো কথাবার্তা কিছুটা শোনা যেত। ঝাঁপের সম্মুখে কুপির আলো পড়ে বৃষ্টির ধারা সাদাটে রঙের দেখাচ্ছিল। চোখের জলে তাও ঝাপসা হয়ে গেল। মাইয়াগে, তোর চুলে বাবার জটার মতো গন্ধ নেই কেন? দূরে থেকে আফিস ফেরত বাবুলালকে দেখে ধুলো কাদা মাখা ছেলেটা রাংচিতের বেড়ার মধ্যে দিয়ে পালাচ্ছে চোরের মতো। হঠাৎ পায়ের শব্দ হয়। ছপ ছপ করে কাদার মধ্যে দিয়ে কে যেন এদিকে আসছে। হাঁপাতে হাঁপাতে বাবুলাল এসে ঘরে ঢোকে। সে যেন ধাক্কা দিয়ে দুখিয়ার মাকে দোরগোড়া থেকে সরিয়ে দেয়। তার সর্বাঙ্গ দিয়ে জলের স্রোত বইছে। উনুনের পাড় থেকে কুপিটা উঠিয়ে সে ঘরের কোণার দিকে এগিয়ে যায়। আর একটু হলেই ঘুমন্ত দুখিয়াকে মারিয়ে ফেলেছিল আর কি। সবুজ আর গোলাপি রঙে রাঙানো বেনা ঘাসের কাঠাটির ভেতর থেকে বাবুলাল টেনে বের করে পেট্রোলের শিশিটা। যত্ন করে তুলে রাখা কাজল লতাটা কাঠা থেকে দূরে ছিটকে পড়ে। বাইরের দমকা হাওয়ার মতো বাবুলাল আবার বেরিয়ে পড়ে জলের মধ্যে। দুখিয়ার মা সসংকোচ জিজ্ঞাসার দৃষ্টিতে একবার শিশিটার দিকে, একবার বাবুলালের মুখের দিকে তাকায়। দৌড় থেকে বেরিয়ে যাবার সময় বাবুলাল বলে যায়, শালা থানে নেই। দুখিয়ার মার মনে হয় যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। তোমার পায়ের ধুলোর ইজ্জত রেখো গোসাই। ধোড়াইকে আমার এই চামারগুলোর হাত থেকে আজ বাঁচিও। বাবার মতো ভগৎ যাকে আগলে থাকে 24 ঘন্টা,
তাকেই বাবুলাল, তেতর, লাল্লু বাওয়া কি করতে পারে? বিশ্বাস নেই বাবুলাল চাপরাশিকে। ও আগের জন্মের সুকৃতের ফলে সব কাটিয়ে উঠতে পারে, এ বিশ্বাস দুখিয়ার মার আছে। তার উপর পঞ্চয়ের রায়, 10-এর ফয়সালা। তার তাকত গোসাই আর রামজির তাকতের সমান। পিপর গাছের আওতায় মানুষ হয়ে ছেলেটা কি করে পঞ্চয়ের কথায় খেলাপ করতে পারল? ওর ঘাড়ে এখন শয়তান সওয়ার হয়েছে। নিশ্চয়ই ধাঙরটুলির আকলুর মা কিংবা লম্বি গোয়ারিনের মতো কোনো ডাইনি জানা মেয়ে মানুষের ওপর চক্কর দিয়েছে। না হলে কি কখনো কেউ এমন করতে পারে? কত পাপই না আমি করেছি গোসাই তোমার কাছে। পেট্রোলের শিশি নিয়ে বাবুলাল আবার এখন কি করতে গেল? দুখিয়ার মা কিছু ভেবে ঠিক করতে পারে না। কি একটা পোড়া গন্ধ না? ঠিকই তো, ধোঁয়ার গন্ধ। বর্ষার ধোঁয়া উঁচুতে ওঠে না, মেঝেতে পড়া কেরোসিন তেলের মতো চারিদিকে ছড়িয়ে পড়ে। ধোঁয়ায় চারিদিক ভরে যায়, দম বন্ধ হয়ে আসে। বাইরের দিকে তাকিয়ে দেখতেও ভয় হয়। কি জানি আবার কি দেখব? বৃষ্টি ধরে এসেছে। ঘন আধার ভেদ করে থানের দিকে আকাশে উগ্র লাল আলোর ঝলক লেগেছে। বাওয়া ও ঢোড়াইয়ের অগ্নি পরীক্ষা। ঢোড়াইকে গোসাই থানে না পাওয়ায় তাতমা ফৌজের দল প্রথমটা কি করবে ভেবে পায় না। শালা এত রাতেও বাড়ি ফেরেনি, এই ঝড় বৃষ্টির দিনেও। শয়তানি করে নিশ্চয়ই ধাঙরটুলিতে বসে আছে তাতমাদের বেইজ্জত করার জন্য। ওই ধাঙর আর মুসলমানদের বাড়ির ভাত খাওয়াটুকুই বাকি ছিল, তা সে শখটুকুও মিটিয়ে নে। খেয়ে নিস তার সঙ্গে মুরগির আন্ডা। ওটাকে হাতের কাছে এখন পেলে যেমন করে ধাঙররা শুয়োর মারে, এই তেমনি করে। কয়েকজন বাবাকে ঘরের ভেতর থেকে টেনে বার করে। সে কোনো বাধা দেয় না। বাবার দোষী মন এই রকমই একটা কিছুর আশা করছিল। কিন্তু এত উত্তেজিত হওয়া সত্ত্বেও বাবাকে মারপিট করতে তাদের সাহস হয় না। তাকে কাদার মধ্যে টেনে এনে ফেলা হয়। তারপর চলে জেরা। কোথায় আছে ঢোড়াই? বল, কোথায় পাঠিয়ে দিয়েছিস? শুক্রা ধাঙরদের বাড়ি, নোকে বেলদারের বাড়ি? কোথায় লুকিয়ে আছে বল? পাক্কির গাছতলায়? বাবার ঘাড় নেড়ে জবাব দেবার কথা, কিন্তু সে নির্বিকারভাবে পিট পিট করে তাকায়, কিংবা কি ইশারা করে বলে অন্ধকারের মধ্যে বোঝা যায় না। আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারো না কোন দিকে গিয়েছে? দে ওই জটাটায় আগুন লাগিয়ে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস, মাথার চাঁদিতে একটু গরম লাগলেই পেটের কথা বেরুবে। এই যে বাবুলাল পেট্রোলের শিশি আর দেশলাই নিয়ে এসেছে। বাবার ভিজে চালাটিকে জ্বালাবার পর এই পাগলের দলের আক্রোশ একটু কমে আসে। মহতো নায়েবরা বুদ্ধিমান। তারা বুঝতে পারে যে যতটা করা উচিত ছিল তার চাইতে একটু বেশি করা হয়ে গিয়েছে। বাবুলালের ভয় হয় যে সেই পেট্রোলের শিশি এনেছিল। এক এক করে তারা সরে পড়ে। বাকি সকলে গোসাই থানে নানা রকম গাল গল্প আরম্ভ করে। আলবাত বটে, পেট্রোলের ধক, তা না হলে কি আর এ দিয়ে হাওয়া গাড়ি চলে?
মাদারঘাটের বুড়ি মুদিয়াইন সেবার শীতকালে গেঁটে বাতের ব্যথায় মরমর হয়েছিল। ড্রাইভার সাহেব তাকে দিয়েছিল একটু পেট্রোল। শীতে জুবুস্থুবু হয়ে পায়ে পেট্রোল ঢেলে যেই ঘুরের আগুনের ওপর পা তুলে ধরেছে অমনি গিয়েছে পায়ে আগুন লেগে চামড়া টামড়া ঝলসে একাকার। তুই যে আবার সেই শাঁখরেলের গল্প আরম্ভ করলি। খবরদার, মুখ সামলে কথা বলবি। আমি বলছি মিছে কথা? বাসুয়া নায়েবকে জিজ্ঞেস কর মুদাইনের কথা সত্যি কি না। এই বাসুয়া। বাসুয়াকে খুঁজে পাওয়া যায় না। সকলে তাকিয়ে দেখে যে মহতো নায়েবরা নাই। বহুদূর থেকে হেঁপো ক্রেতরের কাশির শব্দ শুনতে পাওয়া যায়। তাতমা সুলভ ভয় ও নিজের প্রাণটা বাঁচানোর প্রয়াস সকলকে পেয়ে বসে। এক এক করে দলটা ছত্রভঙ্গ হয়ে যায়। প্রেতের দলের মধ্যে থেকে কেবলমাত্র একজন থেকে যায়, রতিয়া ছড়িদার। বাবা তার সম্মুখে মাথায় হাত দিয়ে বসে আছে। ছাই আর আগুনের স্তূপের মধ্যে থেকে তখনও কুণ্ডলি পাকিয়ে ধোঁয়া বার হচ্ছে। রতিয়া বাবার কাছে ঘেঁষে বসে, হাতের লাঠিটা দিয়ে খানিকটা পোড়া খড় আর ছাই সরিয়ে দেয়। নিচে থেকে আধ পোড়া হাঁড়িকাঠটা বেরিয়ে আসে। এ কি, হাঁড়িকাঠ পুড়ে গিয়েছে? কৃত পাপের ভার তার বুকের ওপর চেপে বসে। সকলে চলে গেলেও সে থেকে গিয়েছিল বাবার কাছে একটা প্রস্তাব আনবার জন্য। ভিক্ষের জমানো পয়সা যদি কিছু থাকে তাই দিয়ে পঞ্চদের ঠান্ডা করার চেষ্টা করা উচিত। এই সোজা কথাটা বাবার মাথায় ঢুকানোর জন্য সে কাছে ঘেঁষে বসেছিল। কিন্তু হাঁড়িকাঠ পুড়ে গিয়েছে। পাপের গ্লানিতে আর রেবনগুনির ভয়ে তার বুক দুরু দুরু করে। এই হাঁড়ি কাঠের পাশেই সর্বাঙ্গে রক্ত মাখা রেবনগুনির উপর প্রতি বছর গোসাই ভর করেন। ভয়ে ছড়িদার ঘেমে ওঠে। বাবার পা জড়িয়ে ধরতে পারলে হয়তো কিছুটা পাপের বোঝা কমতো। ঝোঁকের মাথায় একই কাণ্ড করে বসেছে সকলে। রেবনগুনি তো সবই জানতে পারে। এই হাঁড়িকাঠ জ্বালানোর কথা সে নিশ্চয়ই এতক্ষণে জেনে গিয়েছে। এখন তার রাগ কার ওপর পড়বে সেইটাই হলো কথা। আগুন আর ধোঁয়ায় উদ্ভ্রান্ত পাখিগুলো অশ্বত্থ গাছের ওপর এখনো শান্ত হতে পারেনি। অশ্বত্থ গাছের ঝলসানো পাতাগুলো ধোঁয়ায় কাঁপছে। এমন সময় দূরে চেঁচামেচি শোনা যায়। সাপের ভয়ে হাততালি দিতে দিতে কারা যেন আসছে। কি হয়েছে রে? আগুন কিসের? বাবা কোথায়? ধাঙ্গরের দল আগুন দেখে এসে পড়েছে। ঢোড়াই দৌড়ে গিয়ে বাবার পাশে বসে। সে সমস্ত ঘটনাটা আন্দাজ করে নিয়েছে মুহূর্তের মধ্যে। বাবার কাদা মাখা হাতখানা নিজের মুঠোর মধ্যে নেয়। কেউ কোনো কথা বলে না। বাবা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে। ঢোড়াইও জীবনে কাঁদেনি বলেই নিজেকে সামলে নিতে পারে। সব ধাঙ্গররা তাদের গোল হয়ে ঘিরে বসে। রতিয়া ছড়িদার পালাবার পথ পায় না। শনিচড়া উঠে তার দু হাত চেপে ধরেছে। বল, কে কে ছিল? রগচটা বেড়াল রাগের জ্বালায় খুঁটি আঁচড়ায়। এ হয়েছে তাই। মুনিয়া পাখির মতো ফুরুত ফুরুত করছিস কেন? বেশি নড়াচড়া করেছিস
কি দেব ফেলে ওই আগুনের ভিতর? বিরসা বলে, পঞ্চায়েতি ভোজের ফয়সালা করতে এসেছিলে নাকি বাবার কাছে? 1.5 টাকা পেলেই তো ভাতের ভোজ মাপ করে দেবে এখুনি। এতোয়ারি বলে, বাজে কথা যেতে দে, বল কে কে ছিল? আগুন লাগিয়েছে কে? বাবাকে মেরেছিস নাকি? বাবা, তুমিই বলো না। বাবা মাথা নেড়ে বলে যে না, কেউ তাকে মারেনি। ধোড়াই বাবার গায়ে হাত দিয়ে দেখে কোনো মারের দাগ আছে কিনা। সারা গা একেবারে ছড়ে গিয়েছে। চামার চণ্ডালের দল! ধোড়াইয়ের চোখ দিয়ে আগুন বেরোচ্ছে। তারই জন্য বাবাকে এই জুলুম সহ্য করতে হয়েছে। শনিচড়া রতিয়া ছড়িদারের চুলের গোছা ধরে বলে, সব সত্যি কথা বল, তা না হলে তোকে আজকে এইখানে আধ পোড়া হাঁড়ি কাঠে বলি দেব। এখনো বললি না? দাঁড়া, তোর ছড়িদারগিরি ঘোচাচ্ছি। ছড়িদার ভয়ে ভয়ে সম্পূর্ণ ঘটনাটি বলে। শনিচড়া আর বিরসার রক্ত গরম হয়ে ওঠে সব শুনে। দাঁড়া, ধনু আর মহতগিরি আর বাবুলারের চাপরাশিগিরি বের করছি, চললাম থানায়। এতোয়ারি আর শুক্রা তাদের থানায় যেতে বারণ করে। জানিস না, দারোগা পুলিশের ব্যাপার। মাথা গরম করিস না। গর্ত খুঁড়ে সোজারু বের করতে গিয়ে শেষকালে গোগরো সাপ বেরিয়ে যাবে। পালানোর পথ পাবি না তখন। বুড়ো হাতির কথা শোন। আমার বাবা আমাকে বলে গিয়েছিল, কোনো দিন বুড়ো আঙুলে ছাপ দিস না। তার কথা মনে না রেখে সেবার কি বিপদেই পড়েছিলাম। সেই অনিরুদ্ধ মোক্তারির ব্যাপারটা মনে আছে না শুক্রা ভাই? বিরসা বলে, বুড়োদের কোনো কথা চলবে না এখানে, সে সব শুনবো নিজের টোলায়। চল রে শনিচড়া। কথা যখন রাখবি না তখন যা ভালো বুঝিস তাই কর। বুড়োর কথা আর গুণীর কথা না রাখ, ফল ভালো হবে না, ঠোকর খাবে। শুক্রা সায় দেয়, যত আক্কেল ঘরের বেড়ার মধ্যে, পুল পার হলেই সব বুদ্ধি বেরিয়ে যাবে। ঘর बैठे বুদ্ধ 35, রাহ চলতে বুদ্ধ 5, কছহরি গায়ে তো একো না সুঝে, যে হাকিম কহে সো সচ। সকলে হেসে ওঠে। সত্যি হলেও তাই। বিরসা আর শনিচড়া যখন 5 মাইল দূরের সদর থানায় পৌঁছল তখন বেশ রাত। দারোগা সাহেব দুজনই ঘুমিয়ে পড়েছেন। বহু ডাকাডাকির পর ছোট দারোগা সাহেবের ঘুম ভাঙে। চোখ রগড়াতে রগড়াতে উঠে তিনি কনস্টেবলকে জিজ্ঞেস করেন, কোন শ্বশুর আবার এত রাতে জ্বালাতন করতে এসেছে? ক্যা হ্যাঁ কুলদীপ সিং? আবার এখন এই রাতে আউল ইতলাই লিখতে হবে? কুলদীপ সিং বেশ করে শ্বশুরাটাকে একটু পেটো তো, বেটা মিছে কথা বলতে এসছে নিশ্চয়ই। শনিচড়া ঊর্ধ্বশ্বাসে পালিয়ে প্রাণ বাঁচায়। বিরসা থানার কম্পাউন্ডে ঢোকেইনি। থানা পর্যন্ত আসবার পর দারোগার নামে তার ভয় ভয় করে। শনিচড়ার হাজার টানাটানি সত্ত্বেও তার সাহসে কুলোয়নি। সে কম্পাউন্ডের বাইরে বসেছিল। হঠাৎ শনিচড়াকে পালাতে দেখে সেও প্রাণপণে দৌড়য়। কি জানি আবার কি হলো। শহরের কাঁকর ভরা রাস্তা যেখানে শেষ হয়েছে প্রায় সেখানে গিয়ে তারা থামে। যে ঘিয়ে ভাজা খেকি কুকুর দুটো ডাকতে ডাকতে তাদের তাড়া করেছিল সে দুটো আগেই থেমে গিয়েছিল। সেখানে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে সারা ঘটনার হিসাব নিকাশ করে, তারপর গাঁয়ে ফেরে।
শুক্রা আর এতোয়ারি সারা বৃত্তান্ত শুনে বিশেষ কিছু বলে না। এই রকম যে একটা কিছু হবে তা তারা আশাই করেছিল। ধাঙ্গরানীরা বলে যে, যাক, দারোগার হাত থেকে যে বেঁচে এসেছিল এই ঢের। পুলিশের নামে ঢোড়াইয়ের পাপ ক্ষয়। এতোয়ারি পরের দিনও প্রত্যহের মতো জয়সোলালদের সোডা লেমনেডের কারখানায় কাজ করতে যায়। সেখানে ম্যানেজার সাধুবাবুকে সব কথা বলে। পুলিশ সাহেবের গাড়ি সোডা আর তার আনুষঙ্গিক পানীয়ের বোতলের জন্য জয়সোয়াল কোম্পানির দোকানে থামলে সাধুবাবু ইংরাজি মেশানো হিন্দিতে গত রাত্রের তাতমাটুলির ঘটনাটির কথা তাকে বলেন। সাহেবের মাথা তখনও ঠিক ছিল, দিনের বেলায় কোনো কোনো দিন থাকত। তাই নাকি? আমার চোখের উপর এই ব্যাপার? চাপাসি कोटी पर बढ़ा दारोगा को সালাম দেও। আগা গোড়া পজ ধরে গিয়েছে সার্ভিসের নিচের অঙ্গগুলিতে। সব ঠিক করতে হচ্ছে। সাহেবের রাগ দেখে কারখানার ঘরে এতোয়ারি ঘামতে থাকে। সাধুবাবু এসে বলেন, এবার খাওয়াও এতোয়ারি, তোমার কাজ করে দিয়েছি। আমার নাম বলেননি তো বাবু? আরে না না, সে আর আমায় বলতে হবে না। ও কি বুরুষ না নিয়ে তেমনি বোতল পরিষ্কার করছিস কেন? বুড়ো হয়ে এতোয়ারি তোর কাজে ফাঁকি দেওয়া আরম্ভ হয়েছে? এতোয়ারি অপ্রস্তুত হয়ে যায়। সেই রাত্রেই বড় দারোগা সাহেব দুজন কনস্টেবল নিয়ে গোসাই থানে পৌঁছান। আলো দেখে বাবা হন্তদন্ত হয়ে ছুটে আসে, চাটাইখানা বের করে পেতে দেয়। এত বড় হাকিমকে সে কি করে খাতির দেখাবে? চাটাইটার উপর দুই চাপড় মেরে ধুলা ঝাড়বার অছিলায় দারোগা সাহেবকে বসাবার জায়গা দেখিয়ে দেয়। কনস্টেবল ঢোড়াইকে বলে, কি রে, দারোগা সাহেবের জন্য একখানা খাটিয়াও জোগাড় করতে পারিস না? হ্যাঁ, কপিল রাজার জামাইয়ের কাছ থেকে একখান আনতে পারি। দারোগা সাহেব বারণ করেন, না না, অত খাতিরদারির দরকার নেই। গাঁয়ের চৌকিদার লম্বা সেলাম করে এসে দাঁড়ায়। পুলিশ সাহেবের গালাগালির কথা দারোগাবাবু তখনও বেশ স্পষ্ট মনে আছে। সার্ভিস বুকে কালো দাগ পড়বার ভয়। সব এই নচ্ছার চৌকিদারটা খবর দেয়নি বলে খবর না দেওয়ার জন্য চৌকিদারকে দুটো চড় মেরে দারোগাবাবু কাজ আরম্ভ করেন। আরম্ভ দেখেই সবাই বুঝতে পারে যে আজ আর কারও রক্ষে নেই। চৌকিদারের মতো অপসরেরই যদি এই হালত হয়, তাহলে সাধারণ লোকের কপালে আজ কি আছে তা গোসাই জানেন। চৌকিদার যায় ধাঙ্গরটুলি থেকে সকলকে ডাকতে, আর কনস্টেবলরা যায় তাতমাটুলি থেকে আসামিদের ধরে আনতে। ঢোড়াই এত কাছ থেকে দারোগা পুলিশকে কখনো দেখেনি, তার ভয় ভয় করে। তাই চৌকিদারের সঙ্গে সঙ্গে ধাঙ্গরটুলির পথ ধরে। ধাঙ্গরটুলিতে হুলুস্থুলু পড়ে যায়। আজ আর কারও নিস্তার নেই। কাল রাতের ছোটা দারোগার মারের হুমকির কথা শনিচড়া আর বিরসার মনে আছে। ছোট দারোগাতেই এই কাণ্ড, এ তো আবার বাড়া দারোগা, বাপরে বাপ, পালা পালা, চল সব গাঁ ছেড়ে পালাই। গাঁয়ের ছেলে বুড়ো ঊর্ধ্বশ্বাসে অন্ধকারে পালাতে আরম্ভ করে। কলের জঙ্গলে পুলের নিচে বাঁশ ছাড়ে, কেবল এতোয়ারি থেকে যায়। একজনও না গেলে দারোগা সাহেব চটবে। শুক্রা পালায় সবার শেষে। সনবেটাকে
ফেলে পালাতে শুক্রার মন সরে না। আসবি নাকি ধোড়াই? ধোড়াইয়েরও ধাঙড়দের সঙ্গে পালাতে ইচ্ছে করে, আবার ভাবে যে না, বড় দারোগা আবার বাবাকে কি না কি করবে। বাড়িতে দারোগা, এই বিপদের সময় বাবাকে দারোগার হাতে একলা ছেড়ে যাওয়া ঠিক হবে না। আর তার জন্যই তো এত কাণ্ড। না হলে এতে বাবার আর কি দোষ ছিল? যাওয়ার সময় শুক্রা চৌকিদারের হাতে 4 আনা পয়সা গুঁজে দিয়ে যায়। এতোয়ারি আর চৌকিদারের সঙ্গে ধোড়াই ফিরে আসে। পথে এতোয়ারির সঙ্গে চৌকিদারের ঠিক হয় যে সে যেন দারোগা সাহেবকে বলে যে ধাঙড়েরা সকলে আজ ভোজ খেতে নীলগঞ্জে গিয়েছে। কেবল এতোয়ারি ছিল পাড়া পাহারা দেবার জন্য। সিকিটা ট্যাকে গুঁজতে গুঁজতে চৌকিদার ধোড়াইকে বলে, তুই আবার যেন অন্য কিছু বলে টলে দিস না ছোড়া, বুঝলি? ধাঙড়দের ওপর চৌকিদারের এই অভাবনীয় করুণায় ধোড়াইয়ের মন কৃতজ্ঞতায় ভরে ওঠে। সমবেত তাতমার দল সদলে এক বাক্যে বলে যে তারা কেউ কিছু জানে না। বাবুলাল পেট্রোল এনেছিল। সে, তেতর, নায়েব আর ধনুয়া মহতো ঘরে আগুন লাগিয়েছে। কনস্টেবলরা বাবুলাল, তেতর আর ধনুয়াকে গালাগালি দিতে দিতে সম্মুখে টেনে নিয়ে আসে। কোথায় গিয়েছে তেতর নায়েবের কাল রাতের প্রতাপ? কোথায় গিয়েছে ধনুয়া মহতোর জিয়ল গাছে হেলান দিয়ে বসা ন্যায়াধীশের গুরুগাম্ভীর্য? কোথায় গিয়েছে চাপরাশি সাহেবের পদগৌরব? দারোগা পুলিশের হাতে বেইজ্জত হওয়ার প্রশ্নই ওঠে না। প্রশ্ন আপন আপন প্রাণ বাঁচাবার, হাকিমের হাত থেকে রক্ষা পাবার। বাবুলাল করুণ দৃষ্টিতে ধোড়াইয়ের দিকে তাকায়। মহতো দেখে বাবার দিকে। ত্রস্ত ছাউনির ভেতর থেকে মিনতি আর কৃপা ভিক্ষা ফুটে বেরুচ্ছে। তেতর উদ্গত শ্লেষ্মা গিলে দারোগা সাহেবের সম্মুখে কাশি চাপবার প্রাণপণ চেষ্টা করছে। আসন্ন বিপদের আশঙ্কায় আর কাশি চাপবার উৎকট প্রয়াসে তার চোখে জল এসে গিয়েছে। ধোড়াইয়ের মনের ভেতর আগুন জ্বলছে। এইবার ঠেলা বোঝো। দেখে যা দুখিয়ার মা, যে চাপরাশি সাহেবের জন্য তুই নিজেকে বাবু ভাইয়াদের বাড়ির মাইজি মনে করিস, দেখে যা তার দশা। দেখিয়ে যা তালের বরফি দারোগা সাহেবকে, পেট্রোলের শিশির মালকাইন। হঠাৎ ধোড়াইয়ের বাবার সঙ্গে চোখাচোখি হয়ে যায়। বাবার মনের ভেতরটা সে পরিষ্কার দেখতে পায়। সে ধোড়াইকে অনুরোধ করছে, আসামিদের বিরুদ্ধে কোনো কথা বলো না। যা হবার হয়ে গিয়েছে। জাতের লোকের সঙ্গে ঝগড়াঝাটি জিইয়ে রাখা ঠিক নয়। দারোগা সাহেবের জেরা আর গালাগালির বিরাম নেই। সব কটাকে জেলে পাঠাবো, সব কটার উপর 436 দফা চালাবো, সমস্ত গাঁটাকে পিষে একেবারে ছাত্তু ছাত্তু করে দেব। মুনেশ্বর সিং দারোগাকে চেনো না তাই। হিঁদু হয়ে থানের ইজ্জত রাখো না, মুসলমান হলেও না হয় কথা ছিল। তারা সব করতে পারে। সব আসামি বলে যে তারা হুজুরের কাছে মিথ্যা বলবে না। হুজুর মা বাপ। আকাশে চাঁদ আছেন, গোসাই আছেন, রামচন্দ্রজির রাজ্য চলছে। হাতের 5 আঙুল সমান নয়। তাদের মধ্যে যে খারাপ লোক কেউ নেই তা বলছে না। সবে সরকারের নিমক খেয়ে সরকারের কাছে মিথ্যে বললে তাদের গায়ে যেন কুষ্ঠ হয়। তারা আগুন লাগিয়েছিল ঠিক। কেন, শয়তানের বাচ্চা কোথাকার? বাবুলাল সামলে নেয়। হুজুর বাবার ওই
চালাটার ওপর একটা শকুন বসেছিল। শকুন বসা ঘর রাখতে নেই, তাতে পাড়ার অমঙ্গল, থানের অমঙ্গল। আর যে ওই ঘরে থাকবে তার তো কথাই নেই। এখানে একটা চামড়ার গুদাম আছে হুজুর, সেইটাই আমাদের জেরবার করলো, শকুন টকুন পাড়ায় এনে। সকলে প্রথমটায় অবাক হয়ে যায়। আসামি আর অন্য তাদমাদের ধরে প্রাণ আসে। এখন সব নির্ভর করছে বাবা আর ঢোঁড়াইয়ের ওপর। এই বুঝি তারা সব মিথ্যে ফাঁস করে দেয়। দারোগা সাহেব বাবাকে জিজ্ঞাসা করেন যে এরা যা বলছে তা সত্যি কিনা। বাবা উত্তর দেয় না। সে প্রথম থেকে দারোগা সাহেবের সম্মুখে একই রকম ভাবে বসে আছে, কোনো কথাই সাড়া দেয়নি। দারোগা ভাবেন লোকটা কেবল বোবা নয়, কালাও। আর সাধারণত তাই হয়। একবার যেন মনে হয়েছিল যে সে শুনতে পাচ্ছে, তাই না খটকা লেগেছিল দারোগা সাহেবের মনে। তুই বল ছোকরা। ঢোড়াইয়ের সব গুলিয়ে যায়, মুখ থেকে কথা বেরোতে চায় না, জিভ যেন জড়িয়ে আসছে। এত বিপদেও কি লোকে পড়ে? প্রাণপণ শক্তিতে সে কথা বলতে চেষ্টা করে। জোরে বল, ভয় করিস না। তুই এখানেই থাকিস নাকি? বাপকা নাম। এক নিঃশ্বাসে দারোগা সাহেব বলে যান। ঢোড়াই মাথা নেড়ে জানায় যে হ্যাঁ, সে এইখানেই থাকে। এরা যা বলছে তা কি সত্যি? এতগুলো লোকের ভবিষ্যৎ এখন তার হাতে। একবার মাথা নাড়লে সে এখনই তার জাতের সেরা লোকটির পঞ্চগিরি খুঁচিয়ে দিতে পারে, জেলের হাওয়া খাইয়ে আনতে পারে, পুলিশকে দিয়ে মার খাইয়ে বেইজ্জত করাতেই পারে। তার মনও তাই চায়, এই পঞ্চায়েতের অত্যাচারের মাথাগুলোকে নিচু করাতে, এমন নিচু করাতে যাতে তারা আর কোনো দিন মাথা উঁচু করে বাবার সঙ্গে কথা বলতে না পারে, যাতে তারা ঢোড়াইকে আর তাচ্ছিল্যের চোখে না দেখতে পারে। কিন্তু বাবার চাহনির আদেশ সে অমান্য করতে পারে না। বাবা নীরবে তাকে বলছে যে জেলে ধরে নিয়ে গেলে এদের এখন ৩৬ জাতের ছোঁয়া ভাত খেতে হবে। কোথায় থাকবে তাদমা জাতের গৌরব? কোথায় থাকবে কনৌজি তন্ত্রীমা ছত্রীদের সুযশের গৌরব? এতোয়ারি উসখুস করে। বয়সের অভিজ্ঞতায় সে বুঝতে পারে যে বাবা আর ঢোড়াই কেউ সত্যি কথা বলবে না। এতক্ষণ সে মনে মনে ভাবছিল যে গোপ মোটা জেলর বাবু রবিবারে রবিবারে আসেন জয়সওয়াল কোম্পানিতে সওদা করতে। সাধুবাবুকে দিয়ে তাকে বলিয়ে বাবুলাল আর মহতোর হাতে বোনা একখানা শতরঞ্জি সে জেলখানার থেকে আনাবে, এনে একবার তার উপর বাবাকে বসাবে। তার জন্য যত খরচ হয় হোক। অনিরুদ্ধ মোক্তারের কাছ থেকে কর্জও যদি নিতে হয় তাও স্বীকার। কিন্তু সব চৌপট করে দিল এই ঢোড়াইটা। সে বলে যে হাঁ, বাবুলালের কথা সত্যি। কবে বসেছিল শকুন? কাল সকালে। মদ্দা না মাদি? ঢোড়াই ঢোক গেলে। দুদিন পরে মৌচ উঠবে, এখনো শকুনের মদ্দামাদি চেনো না? বদমাস ছোকরা। অসৎ গাছে না বসে চালার ওপর বসলো কেন শকুনটা? মিথ্যাবাদীর ঝাড় সব। ঢোড়াই এ প্রশ্নেরও জবাব দিতে পারে না। সে মনে মনে ভাবে এইবার বোধ হয় দারোগা সাহেব তাকে মারবার জন্য উঠবেন। আর কেউ কিছু জানিস এ সম্বন্ধে? এ বুদ্ধা। এতোয়ারি সাদা ভুরুর নিচে ঝাপসা চোখজোড়া আর নির্বিকার মুখ দেখে তার মনের কিছু বুঝবার উপায় নেই।
সে ভেবেছিল তাতমাদের বিরুদ্ধে কিছু বলবে, কিন্তু থানা পুলিশের ভয়ে সব কথা চেপে যায়। ধোড়াইয়ের সাক্ষেই যদি এই চোরটাগুলিকে শায়েস্তা করা যেত, তাহলে মাছও উঠত, ছিপও ভাঙত না। কিন্তু এমন সুযোগ পেয়েও এই নোংরা কুঁড়ের বাদশা বিলকুল চোরটা পঞ্চগুলোকে ছেড়ে দিল ঢোড়াই। এ জাতটাকে বিশ্বাস নেই। এ ছোড়ার শরীরেও তো এদেরই রক্ত। কাল সাধুবাবুর কাছে মুখ দেখানো শক্ত হবে তার। না হুজুর, আমি থাকি ধাঙ্গরটুলিতে। দারোগাবাবু সাক্ষী না পেয়ে বকে ঝোঁকে চিৎকার করে উঠে পড়েন। চৌকিদারকে বলেন, এ শালাদের ওপর ভালো করে নজর রাখবে, না হলে তোমার চাকরি থাকবে না। চৌকিদার ঝুঁকে কুর্নিশ করে। দারোগা সাহেব কপিল রাজার জামাইয়ের সঙ্গে দেখা করে, তারপর শহরে ফেরেন। একজন কনস্টেবল কেবল থেকে যায়। সে ছড়িদারকে দূরে ডেকে নিয়ে গিয়ে সব কথাবার্তা বলে। ছড়িদার এসে মহতো নায়েবদের বলে যে সিপাহীজি জানে যে ঢোড়াই বাবুলারের স্ত্রীর ছেলে, সব খবর পুলিশ রাখে। সে এখনই গিয়ে দারোগা সাহেবকে বলে দেবে যে এই জন্যেই ঢোড়াই বাবুলারের বিরুদ্ধে কিছু বলেনি। তারপর সব কটাকে জেলে পুরবে। পঞ্চরা চাঁদা করে কিছু কিছু দিয়ে ব্যাপারটা নিষ্পত্তি করে ফেলে সিপাহীজির সঙ্গে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী পর্বে চোখ রাখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও প্রতিটি পর্ব মিস না করার জন্য বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।